অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালো আছি, সুস্থ আছি। ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি, এর জন্য আমি তাআলার কাছে অনেক ধন্যবাদ। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পড়াবো। রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে কিছু অংশ আলোচনা করব। পদার্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থ তোমরা হয়তো ভাবছো যে আমরা চারপাশে বসবাস করছি, যেখানে বসবাস করছি এগুলো আসলে কিসের তৈরি, বা আমাদের যে শরীরটা, এই শরীরটাই বা কিসের তৈরি? ভাবতে অনেক অবাক লাগে। এই যুগ যুগ ধরে অতি প্রাচীন কাল থেকে অনেক দার্শনিকগণ এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। চিন্তা ভাবনা করার ফলে কিছু দার্শনিক, প্রাচীনকালের কিছু দার্শনিক তখন ভাবতেন এই যে মাটি, পানি, বায়ু এগুলো মৌলিক পদার্থ, আর অন্য সকল বস্তু যেগুলো হচ্ছে এগুলোর মিশ্রণে তৈরি। পরবর্তীতে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম তিনি বলেন যে এই সকল পদার্থের প্রত্যেকটা একক আছে যা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে তারা প্রমাণ করতে পারেনি, এই মতবাদ সেটা গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে এই পদার্থ সম্পর্কে বললেন, একটা মতামত, গ্রহণযোগ্য একটা মতামত দিলেন যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে। তিনি এর নাম দেন অ্যাটম। বিজ্ঞানী দার্শনিক ডেমোক্রিটাস প্রথম যখন এটা মতামতটা দেন তখন ইনি এটার নাম দিয়েছিলেন অ্যাটম। পরবর্তীতে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন তিনি এটার তার সম্মানার্থে তিনি যে মতামতটা দিয়েছেন তার নাম দেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। এখন বন্ধুরা, প্রশ্ন হচ্ছে পরমাণু আসলে হচ্ছে আমাদের পদার্থ থেকে। এখন এই পদার্থ কি, পদার্থ কাকে বলে, এই পদার্থ কিভাবে গঠিত হলো সেটা সম্পর্কে আমাদের কিছু কিছু ধারণা থাকতে হবে, জানতে হবে। এখন দেখি আমরা এই পদার্থ শ্রেণীবিভাগ বা পদার্থটা কিরকম করে আসে। পদার্থ সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। পদার্থকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। তিন ভাগে ভাগ করা যায়। মৌলিক পদার্থ, মৌলিক আমি সংক্ষিপ্তভাবে লিখলাম, মৌলিক, যৌগিক, মিশ্র। আমরা সাধারণত পদার্থ পেলাম তিনটি ভাগে ভাগ পেলাম আমরা, যেমন মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ কি? যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, বা অন্য কোনো পদার্থকে সহজে পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। তাহলে আমরা সংজ্ঞাটা কি জানলাম? যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ সহজে পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, রূপা এগুলো সবই
প্রকার। তাহলে আমরা মৌলিক পদার্থের সংজ্ঞাটা পেয়েছি। মৌলিক পদার্থ আবার 3 প্রকার আছে। একটা হচ্ছে অধাতু আর উপধাতু। তাহলে আমরা কি পেলাম? এ পর্যন্ত মৌলিক পদার্থের সংজ্ঞাটা পেলাম। আর মৌলিক পদার্থ 3 প্রকার, ধাতু, অধাতু, উপধাতু। এবার আসি ধাতু সম্পর্কে। ধাতু কি? যা চকচকে এবং বিদ্যুৎ সুপরিবাহী। ধাতু হচ্ছে যা চকচকে এবং বিদ্যুৎ সুপরিবাহী, তাকে ধাতু বলা হয়। যেমন সোনা, রূপা, লোহা। তাহলে আমরা ধাতুটাকে চিনলাম যা বিদ্যুৎ সুপরিবাহী এবং যেটা দেখতে হয় চকচকে। এবার আসি অধাতু সম্পর্কে। তাহলে অধাতুটা কি? অধাতু হচ্ছে যা চকচকে নয় এবং বিদ্যুৎ সুপরিবাহী নয়, কুপরিবাহী যেটা, সেটা হচ্ছে অধাতু। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এবার দেখো উপধাতুটা কি? যে সকল মৌল ধাতু এবং অধাতু উভয় আচরণ করে। তাহলে উপধাতুটা কি? যে সকল মৌল ধাতু এবং অধাতু উভয় আচরণ করতে পারে তাকে বলা হয় উপধাতু। তাহলে এই উপধাতুর উদাহরণ হচ্ছে যেমন বোরন, সিলিকন, আর্সেনিক, এগুলো হচ্ছে উপধাতু। তাহলে আমরা মৌলিক পদার্থের মধ্যে কি কি পেলাম? মৌলিক পদার্থের সংজ্ঞা পেলাম। মৌলিক পদার্থ 3 প্রকার আছে। এটা হচ্ছে ধাতু, অধাতু আর উপধাতু। এবার আসি আমরা যৌগিক পদার্থ সম্পর্কে। যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে বা রাসায়নিকভাবে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। আমি আবার বলছি, যে সকল বস্তুকে বা যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন পানি। আমরা পানিকে যৌগিক পদার্থ কেন বলবো? কারণ এই পানির মধ্যে আছে মৌলিক পদার্থ। সেগুলো কি কি আছে? আছে পানি। এই পানির মধ্যে আছে হাইড্রোজেন আর অক্সিজেন। এই হাইড্রোজেন, অক্সিজেন এই রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে এই মৌলিক পদার্থগুলো, এই হাইড্রোজেন, অক্সিজেন রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যেমন যৌগিক পদার্থ তৈরি হয়েছে, সেটা পানি তৈরি হয়েছে। আর এই রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে এই যৌগিক পদার্থকে যখন আমরা বিশ্লেষণ করব তখন এটা পৃথক পৃথক মৌলিক পদার্থ এর মধ্যে পাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। তাহলে আমরা এই পদার্থ থেকে আমরা জানলাম পদার্থ সাধারণত 3 প্রকার: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। এখন এই মৌলিক পদার্থ থেকে আমরা জানলাম ধাতু, অধাতু, উপধাতু। ধাতু, অধাতু এবং উপধাতু। যৌগিক পদার্থের আমরা সংজ্ঞা জানলাম। যৌগিক পদার্থের উদাহরণ যে পানি একটি যৌগিক পদার্থ, একে বিশ্লেষণ করলে, রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে হাইড্রোজেন, অক্সিজেন যেটা মৌলিক পদার্থগুলো পাওয়া যাবে, এটা হচ্ছে যৌগিক পদার্থের উদাহরণ। এখন দেখা যাক এই মিশ্র পদার্থটা কি। মিশ্র পদার্থ যে সকল পদার্থকে
পদার্থকে মিশ্র পদার্থ হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দুই বা ততোধিক বস্তু, যে সকল পদার্থ দুই বা ততোধিক বস্তু একই অনুপাতে থাকে এবং একই অনুপাতে থেকে তারা পাশাপাশি অবস্থান করে, তাই না? তাহলে দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে যদি আমরা মেশাই এবং তারা যদি পাশাপাশি অবস্থান করে এবং তাদের নিজস্ব ধর্মগুলো বজায় রাখে, সেই সমাবেশকে আমরা বলব মিশ্র পদার্থ। তাহলে আমরা মিশ্র পদার্থ কি পেলাম? দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে মেশালে এবং তারা যদি পাশাপাশি অবস্থান করে এবং নিজ নিজ ধর্ম বজায় রাখে, তাহলে তাকে আমরা বলবো মিশ্র পদার্থ। এখন মিশ্র পদার্থ তোমরা জানো, এই মিশ্র পদার্থ যে কোনো মিশ্রণে দুইটা বা একাধিক জিনিস নিয়ে মিশ্রণ করলেই কিন্তু সেটা মিশ্র পদার্থ। এখন সব কিছু মিশ্রণ করলাম, তার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। পার্থক্যগুলো কি? এখন মিশ্রণ তো বিভিন্ন রকম হতে পারে। কিছু মিশ্রণ আছে যে আমি মিশ্রণ করলাম, সাথে থেকে দেখা যাচ্ছে যে কি কি মিশ্রণ করলাম এটাকে আলাদা করা যাচ্ছে। আবার কিছু আছে যে আমি দুইটা জিনিস বা তিনটা জিনিস একসাথে মিশ্রণ করলাম, সেটা দেখাই যাচ্ছে না, একটা জিনিস হয়ে গেছে। এই কারণে এটা বোঝার জন্য এই মিশ্র পদার্থকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মিশ্র পদার্থকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেই দুটো হচ্ছে, একটা হলো অসমসত্ব আর একটা সমসত্ব। তাহলে এই মিশ্র পদার্থ দুই রকম, একটা হলো অসমসত্ব আর সমসত্ব। মিশ্র পদার্থ দুই প্রকার, অসমসত্ব মিশ্র পদার্থ দুই প্রকার, একটা অসমসত্ব আর একটা সমসত্ব। অসমসত্বটা কি? অসমসত্ব হচ্ছে যে মিশ্রণে বিভিন্ন অংশের উপাদানগুলো, অসমসত্ব যে মিশ্রণে বিভিন্ন অংশের উপাদানগুলো বিভিন্ন অনুপাতে থাকে এবং তাদেরকে সহজে তাদের কাছ থেকে পৃথক করা যায় বা তাদের অস্তিত্ব বোঝা যায়। তাহলে অসমসত্বটা কি? যে মিশ্রণে বিভিন্ন অংশে বিভিন্ন উপাদান বিভিন্ন অনুপাতে থাকে এবং তাদের অস্তিত্ব বোঝা যায় এবং সহজে এটা থেকে পৃথক করা যায়, তাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। এখন এই অসমসত্ব মিশ্রণটার উদাহরণটা কি? যেমন আমি বালি অথবা চিনি যদি আমরা একসাথে মিশাইতে যাই, সেক্ষেত্রে চিনি কিন্তু গলবে না, তাই না? তাহলে বালি আর চিনি যদি আমরা একসাথে করি, তাহলে দেখা যাবে কি চিনিকেও আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, আবার বালিকেও আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তাহলে এটা মিশছে না, আমরা পৃথকও করতে পারবো। তাহলে এটি বলা হয় হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণটা কি? যে মিশ্রণে, সমসত্ব মিশ্রণটা হচ্ছে যে মিশ্রণে তার উপাদানগুলো একই অনুপাতে থাকে এবং সহজে তার থেকে আলাদা করা যায় না এবং একটা উপাদান হয়ে যায়। তাহলে সমসত্ব মিশ্রণটা কি হলো? যে মিশ্রণে তার উপাদানগুলো একই অনুপাতে থাকে এবং তাদেরকে সহজে পৃথক করা যায় না, তাকেই বলা হয় সমসত্ব মিশ্রণ। তাহলে প্রিয় বন্ধুরা, দেখো আমাদের আজকে এই পদার্থের গঠন এবং পদার্থ সম্পর্কে আসলে জানার কোনো শেষ নাই, অনেক আছে, অনেক প্রকারভেদ আছে, বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে আছে। তো আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে পদার্থ তিন প্রকার: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। মৌলিক পদার্থকে আমরা জেনেছি তিন প্রকারের, সেটা হচ্ছে ধাতু, অধাতু আর উপধাতু। আমরা যৌগিক পদার্থের সংজ্ঞাটা করেছিলাম। যৌগিক পদার্থ
জেনেছি, মিশ্র পদার্থ সম্পর্কে বললাম, তার মধ্যে মিশ্র পদার্থের সংজ্ঞাটা জানলাম এবং অসংসত্ব এবং সমসত্ব এই দুটা পার্থক্যকে আমরা ভেঙে ভেঙে বুঝলাম যে আসলে একটা মিশ্রণের মধ্যে মিশ্রণটাকে কিভাবে আলাদা করব সেটা সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই যে এই পদার্থ এবং পদার্থের গঠন এটা ভালোভাবে যদি উপলব্ধি করতে পারো, এটা সবার কাছে অত্যন্ত সহজ মনে হবে। আবার যদি খেলায় খেলায় সময়টা পার করে দাও বা এটা খেলায় খেলায় দেখো বা খেলায় খেলায় পড়ো, তাহলে দেখা যাবে কি এটা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের এই পর্যন্তই আমি দেখালাম। পরবর্তী ক্লাসে আবার নতুন পাঠ নিয়ে আসবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারীর সময়ে সবাই যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।